আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন ক্লাস 11-এর ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পাঠ্য উইলিয়াম ব্লেক এর লেখা কবিতা দ্য সিক রোজ। আমার এই ভিডিওটি যদি ছাত্রছাত্রীদের কাজে লাগে তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। ছাত্রছাত্রীরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারে, তাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধে হবে। ইংরাজি সাহিত্যের রোম্যান্টিক যুগের বিশিষ্ট ইংরেজ কবি উইলিয়াম ব্লেক 1757 খ্রিস্টাব্দের 28শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, চিত্রশিল্পী এবং মুদ্রণ শিল্পী। তাঁর প্রথাগত শিক্ষা খুব কম ছিল, কিন্তু অল্প বয়সেই তিনি শেক্সপিয়ার ও মিল্টনের রচনা পড়েছিলেন বাইরে। 1782 খ্রিস্টাব্দে তিনি বিবাহিত জীবনে প্রবেশ করেন। ব্লেকের প্রথম রচনা 1783 খ্রিস্টাব্দে পোয়েটিক্যাল স্কেচেস। তারপরেই রচিত হয় সংস অফ ইনোসেন্স 1789 খ্রিস্টাব্দে। সংস অফ ইনোসেন্সের কবিতাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দ্য ল্যাম্ব, এ ক্র্যাডল সং, হোলি থার্সডে, দ্য চিমনি সুইপার, নাইট, নার্সেস সং। কবিতাগুলির মধ্যে রয়েছে একটি অন্তরঙ্গতা ও শিশুর প্রতি সহানুভূতি। অন্যান্য বইগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দ্য বুক অফ থেল, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য ভিশনস অফ দ্য ডটার্স অফ অ্যালবিয়ন, আমেরিকা এবং ইউরোপ। 1794 খ্রিস্টাব্দে রচিত হল দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। দ্য টাইগার নামক কবিতাটি ব্লেকের এক অনবদ্য সৃষ্টি। ব্লেকের অন্যান্য গুরুত্বপূর্ণ রচনার মধ্যে উল্লেখযোগ্য হল দ্য ফার্স্ট বুক অফ ইউরিজেন, দ্য বুক অফ লস, জেরুজালেম এবং মিল্টন। এবং অবশ্যই উল্লেখ করতে হয় ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল এর কথা। ব্লেক 1827 খ্রিস্টাব্দে 12ই আগস্ট 70 বৎসর বয়সে লন্ডনে পরলোক গমন করেন। দ্য সিক রোজ কবিতাটি 1794 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়, যখন এটি দ্য সংস অফ এক্সপেরিয়েন্সের অন্তর্গত হয়েছিল। ব্লেকের ধারণায় ইনোসেন্স অর্থাৎ সরলতা হচ্ছে শৈশবের সুখী অবস্থা। ছোট নিষ্পাপ মেষ শাবক, ছোট শিশু যিশু সরলতার প্রতীক। এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে সেই পদ্ধতি যা শিশু সুলভ সরলতাকে কলুষিত করে। সংস অফ ইনোসেন্সের অন্তর্গত একটি কবিতা আছে, কবিতাটির নাম দ্য ব্লসম। এই কবিতাটি দ্য সিক রোজ কবিতার সিকোয়েল অর্থাৎ পরিপূরক কবিতা। দ্য ব্লসম কবিতায় ফুল, চড়ুই পাখি, রবিন পাখি, সবুজ পাতা ইত্যাদি সরলতার জয়গানকে তুলে ধরা হয়েছে। অপরদিকে
দ্য সিক রোজ কবিতায় দ্য ব্লসম কবিতার চিত্রিত সরলতাকে কলুষিত করা হয়েছে, অপবিত্র করা হয়েছে, মলিন করা হয়েছে। কবিতাটির টাইটেল অর্থাৎ শিরোনাম দ্য সিক রোজ। সিক রোজ অর্থাৎ অসুস্থ গোলাপ, সিক রোজ অর্থাৎ মলিন গোলাপ, সিক রোজ অর্থাৎ কলুষিত গোলাপ, সিক রোজ অর্থাৎ অপবিত্র গোলাপ। কবিতাটির আপাত অর্থ কিভাবে একটি গোলাপ রাত্রের অন্ধকারে ঘুরে বেড়ানো একটি অদৃশ্য কীটের দ্বারা কলুষিত হয়। কবিতাটির সাংকেতিক অর্থ অভিজ্ঞতার দ্বারা সরলতা, স্বার্থপরতার দ্বারা প্রেম, সামাজিক তথা দৈহিক তথা কামনা মিশ্রিত ভালোবাসার দ্বারা মানসিক ভালোবাসার নষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। কীটটি একটি ধ্বংসাত্মক শক্তি যা দৈহিক প্রেমের তথা কামনা মিশ্রিত প্রেমের আত্মতৃপ্তিতে আনন্দ পায়। গোলাপ একটি নিষ্পাপ সুন্দরী মেয়ের প্রতীক, যে কীটের মতো অশুভ শক্তির দ্বারা কলুষিত হয়, অপবিত্র হয়, মলিন হয়, অসুস্থ হয়। দ্য সিক রোজ কবিতাটি দুটি স্তবকে লেখা একটি কবিতা। এই কবিতাটির রাইম স্কিম হল এবি, সিবি এবং ডিই, এফই, অর্থাৎ প্রথম স্তবকে দ্বিতীয় ও চতুর্থ লাইনে অন্তমিল এবং দ্বিতীয় স্তবকেও দ্বিতীয় ও চতুর্থ লাইনে অন্তমিল আমরা দেখতে পাই। এবার আমরা মূল কবিতাটিতে প্রবেশ করব। ও রোজ, thou art sick, the invisible worm that flies in the night, in the howling storm. ও রোজ, হে গোলাপ, thou art sick, you are sick, তুমি অসুস্থ, the invisible worm, অদৃশ্য এক কীট, দ্যাট ফ্লাইজ, যে কীট উড়ে বেড়ায়, ইন দ্য নাইট, রাত্রির অন্ধকারে, ইন দ্য হাউলিং স্টর্ম, গর্জনশীল ঝড়ের মাঝে। কবি গোলাপকে সরাসরি সম্বোধন করে বলেছেন, হে গোলাপ, তুমি অসুস্থ, তুমি অপবিত্র, তুমি মলিন, তুমি কলুষিত। এখানে রোজ, গোলাপ সৌন্দর্য ও নম্রতার প্রতীক, গোলাপ পবিত্র প্রেমের প্রতীক, আবার গোলাপ সুন্দরী বালিকার প্রতীক। আমরা অনেক ক্ষেত্রে কোনো সুন্দরী মেয়েকে বর্ণনা করার সময় ব্যবহার করি, সি ইজ অ্যাজ রেড অ্যাজ এ রোজ। সেই গোলাপ সিক, অর্থাৎ সে গোলাপ অসুস্থ, সে গোলাপ মলিন, সে গোলাপ কলুষিত। দ্য ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য এক কীট। অদৃশ্য শব্দটি থেকে আমরা এটুকু বুঝতে পারি যে কীটটি ঝড়ের রাতে ওড়ে, সে দৃষ্টি এড়িয়ে যায়। শব্দটির দ্বারা আমরা কীটের ছলনাপূর্ণ প্রকৃতি যে প্রকাশ পাচ্ছে সেটাও বুঝতে পারি। ওয়ার্ম অর্থাৎ কীট, কীটটিকে কবিতায় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কীট হলো অন্ধকারের প্রতিনিধি এবং হুঙ্কার তোলা, গর্জন তোলা, ঝড়ের রাতে সে উড়ে বেড়ায়। দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, এই লাইনে আমরা কি পাচ্ছি? রাত্রি, আলোর বিপরীত ক্রমে অন্ধকার এবং কু অর্থাৎ অশুভের ইঙ্গিতবাহী। ইন দ্য হাউলিং স্টর্ম, অর্থাৎ এই গর্জন করা অন্ধকার ঝড় অশুভ, ধ্বংসাত্মক এবং আক্রমণমুখীনতার ইঙ্গিত দেয়।
কবিতার শুরুতে আমরা দেখতে পাই রোজ শব্দে বড় হাতের আর এর ব্যবহার। এটি থেকে বোঝা যায় কবি গোলাপের উপর ব্যক্তিত্ব আরোপ করেছেন বা মানুষ বলে কল্পনা করেছেন। এই ব্যক্তিত্ব আরোপটি পরের দুটি শব্দ দাও আর্ট অর্থাৎ ইউ আর এই শব্দ দুটির ব্যবহারে স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কবি এখানে পার্সনিফিকেশন বা ব্যক্তিত্ব আরোপ বা বাংলায় বললে সমাসক্তি অলঙ্কারের প্রয়োগ করেছেন। হ্যাজ ফাউন্ড আউট দাই বেড of crimson joy, and his dark secret love does thy life destroy. Has found out, সেই কীট খুঁজে পেয়েছে, thy bed তোমার শয্যা, তোমার বিছানা, of crimson joy গাঢ় লাল বর্ণের। এখানে গাঢ় লাল বর্ণ কিসের প্রতীক? দৈহিক প্রেমের প্রতীক, যৌন সুখের প্রতীক। রক্তিম আনন্দের শয্যা, এখানে কবি ট্রান্সফার্ড এপিথেট নামক অলঙ্কার ব্যবহার করেছেন। বিছানার দ্বারা রক্তিম আনন্দ উপভোগ করা সম্ভব নয়, এটি অনুভব করছে কীট। এবং এখানে একটি দ্ব্যর্থবোধক ব্যঞ্জনা রয়েছে, যা আনন্দে একজন রক্তিম হয়ে ওঠে। গাঢ় লাল যৌন উল্লাস তথা লজ্জা এ দুটিরই ইঙ্গিত দেয়। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার গোপন অন্ধকারময় ভালোবাসা, অর্থাৎ কীটের গোপন কামনা মিশ্রিত ভালোবাসা আর তার অশুভ গোপন প্রেম। এখানে কবি হিজ শব্দের ব্যবহারের মাধ্যমে কীটের পুরুষ পরিচয় স্পষ্ট করে দিয়েছেন। ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, হে গোলাপ, কীটের গোপন কামনা মিশ্রিত ভালোবাসা, কীটের দৈহিক প্রেম লালসাপূর্ণ ভালোবাসা ধ্বংস করে দেয় তোমার জীবন, তোমাকে কলুষিত করে, তোমাকে অপবিত্র করে। এখানে কবি ডাজ শব্দটির প্রয়োগের মাধ্যমে ক্রিয়াপদটির উপর জোর দিয়ে তার ভাব প্রকাশ করার জন্য শব্দটি প্রয়োগ করেছেন। দাই লাইফ ডেস্ট্রয়, কীটের আঘাতে গোলাপের জীবন কলুষিত হয়, গোলাপের জীবন মলিন হয়, গোলাপের জীবন অপবিত্র হয়। কীট এসে গোলাপের নৈতিক এবং আত্মিক পতন ঘটায় এবং গোলাপের জীবনকে মলিন করে দেয়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।